আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে একটি পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই বই ও খাতা নিয়ে ক্লাসের সামনে বসে পড়ো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো, তাহলে নিশ্চয় তোমাদের যে পাঠের উদ্দেশ্যটি আছে বা পাঠের যে বিষয়বস্তুটি আছে তা তোমরা সুন্দরভাবে অনুধাবন করতে পারবে এবং পরবর্তীতে তা তোমাদের কাজে লাগবে। এসো দেখি আজকের পাঠের বিষয়গুলি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে উপস্থাপনায় আছি আমি শাহনাজ বেগম, সহকারী শিক্ষক, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। ছবি দুটি দেখে তোমরা নিশ্চয়ই তোমাদের পাঠের বিষয়বস্তুটি তক্ষণে জেনে গিয়েছো। প্রথমে বাংলাদেশের জাতীয় সংসদের ছবি, তার উপরে আছে কি সংবিধান। এখানে দেখো মনোগ্রাম দেওয়া আছে একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান, মানে বাংলাদেশের একটি সংবিধানের ছবি। দেখি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধারণার সঙ্গে আজকের পাঠের মিল আছে কিনা। এবার আমরা দেখি আমাদের পাঠের বিষয়টি কি। সংবিধানের শ্রেণীবিভাগ। পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে নবম দশম শ্রেণীর যে সংবিধান আছে, সংবিধানের শ্রেণীবিভাগ আজকে তোমাদের পাঠের বিষয়। অধ্যায় পঞ্চম, অধ্যায়টির নাম হচ্ছে সংবিধান। বিষয় পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণী। প্রিয় শিক্ষার্থীরা, এই সংবিধানের শ্রেণীবিভাগের ক্লাসটিতে আমাদের আজকে শিখন ফলটি কি আছে তা একবার দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার ভালো করে মন দিয়ে শোনো এবং দেখো আমাদের আজকের শিখন ফল। এই পাঠ শেষে তোমরা যা শিখবে তা এখন দেখো। 1 নম্বর হচ্ছে সংবিধান কাকে বলে তা বলতে পারবে। তাহলে কি প্রথমে সংবিধান কি তা বলতে পারবে। 2, সংবিধান প্রণয়ন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। 3 হচ্ছে সংবিধানের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকের পাঠের শিখন ফল হচ্ছে 3টি। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এবার মূল পাঠে চলে যাই। এতক্ষণ তো আমরা বললাম সংবিধান, সংবিধান প্রণয়ন পদ্ধতি, সংবিধানের শ্রেণীবিভাগ। প্রথমেই তাহলে দেখা যাক সংবিধান কাকে বলে। তাহলে কেমন হয় দেখো। প্রথমে আমরা দেখছি বাংলাদেশের সংবিধানের একটা ছবি, তার পাশেই দেখো সংবিধান কাকে বলে। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। তাহলে সংবিধান কাকে বলছে?
সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। তাহলে কি বলে? যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি বলি যে শুধু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে না, যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য কিছু নিয়ম নীতি থাকে আর তার মাধ্যমেই পরিচালিত হয়। যদি সুনির্দিষ্ট নিয়ম নীতি না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠানই সঠিকভাবে পরিচালিত হবে না। উদাহরণস্বরূপ যদি আমি বলি, এই যে তোমরা যে স্কুলে পড়াশোনা করো, এই বিদ্যালয়টির কিছু নিয়ম কানুন আছে। দেখো, কোন দিন তোমাদের কোন সময় অ্যাসেম্বলি শুরু হবে, কয়টার সময় তোমাদের ক্লাস আরম্ভ হবে, কয়টার সময় টিফিন হবে, কয়টার সময় ছুটি হবে, তোমাদের স্কুলের ড্রেস কেমন হবে, কলেজের ড্রেস কেমন হবে, কোন টিচার কোন সাবজেক্ট পড়াবে, কয়টা পিরিয়ড হবে, বেতন কত টাকা দিতে হবে, কিংবা তোমার পরীক্ষা কী ধরনের পরীক্ষা হবে, কয়টা পরীক্ষা হবে, সব কিছু নিয়ম মাফিক হয়। যদি এই নিয়ম মাফিক না থাকতো তাহলে কি হতো? একজন স্কুলে তোমরা আসতে কি, একজন 8টায় আসতে, একজন 10টায় আসতে, একজন 1টায় চলে যেত, আর একজন 4টায় চলে যেত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেদের কথাই ভেবে দেখো, যদি এমন হতো, তোমাদের ইচ্ছা অনুযায়ী এই নিয়ম, যেখানে বলছে যেসব নিয়মের মাধ্যমে, তেমন স্কুলে পরিচালনার ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি আছে, যে কি 9:45টার সময় সবাই অ্যাসেম্বলিতে দাঁড়াবে, টিচার শিক্ষার্থী সহ। অ্যাসেম্বলি শেষে 9টায় 9:15টার সময় ক্লাস হবে। এটা এক নিয়মের মধ্যে। যদি না নিয়ম থাকতো তাহলে কি হতো? বিশৃঙ্খলা হতো। তেমনি রাষ্ট্র তো তাহলে এই সামান্য একটা স্কুল পরিচালনার ক্ষেত্রে যদি নিয়ম লাগে, তাহলে একটা রাষ্ট্র পরিচালনার নিয়ম আছে। এই নিয়ম নীতিগুলো যে পরিচালনা হয়, এই নিয়ম নীতিগুলো যেখানে লিপিবদ্ধ থাকে সেটাকেই কি বলে? সংবিধান। আর আমাদের দেশের সংবিধান বাংলাদেশের সংবিধান, তাই বলছে কি এটা বাংলাদেশের সংবিধান। ঠিক আছে, প্রত্যেকটা দেশেরই কি একটি সংবিধান অবশ্যই আছে। তাই বলে, যদি একটা রাষ্ট্র সম্পর্কে তুমি জানতে চাও তাহলে প্রথমে কি করতে হবে? তার সংবিধান জানতে হবে। সংবিধানের আরেকটি নাম কি জানো? দর্পণ। দর্পণ যেমন, যদি আয়না, দর্পণ অর্থ হচ্ছে আয়না। আয়নার সামনে কি হয়? নিজের প্রতিচ্ছবি ভেসে ওঠে না? আমি যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমার ছবিটি ভেসে উঠবে। তেমনি একটা সংবিধান দেখলে রাষ্ট্র সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করবে। এবার দেখি রাষ্ট্রবিজ্ঞানের জনকের নাম। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল কি বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেন, সংবিধান হলো এমন জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনক কি বলেছেন? সংবিধান হলো এমন জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের জনকের নাম তোমরা আগে থেকেই জানো, তারপর আবারও দেখে নাও। রাষ্ট্রবিজ্ঞানের জনকের নাম হচ্ছে অ্যারিস্টটল। বানানটা একটু লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থীরা। আর এই সংজ্ঞাটা যখন লিখবে তখন এর বানানগুলো এবং যেভাবে এই যে কমা দিয়ে লেখা আছে, এই জ্ঞানমূলক প্রশ্নে আসে অনেক সময়ই যে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের সংবিধানের সংজ্ঞাটি লেখো, তখন এভাবে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সংবিধান কাকে বলে পরিষ্কার ধারণা লাভ করেছ। এই যে এতক্ষণ আমরা বললাম সংবিধান, এবার দেখি সংবিধান কিভাবে প্রণয়ন হয়েছে। প্রণয়ন অর্থ কি আমরা সবাই জানি? প্রণয়ন অর্থ তৈরি। তাহলে সংবিধান প্রণয়নের পদ্ধতিগুলো নেবে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, সংবিধান প্রণয়নের পদ্ধতি এক যদি বলি, অনুমোদনের মাধ্যমে। কি? অনুমোদনের মাধ্যমে। অনুমোদনের মাধ্যমে সংবিধান তৈরির বিষয়টা এখন একটু বলি। দেখো,
জনগণকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে অতীতে প্রায় সব রাষ্ট্রেই স্বেচ্ছাচারী শাসক নিজের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত। যখন অতীতে রাষ্ট্র পরিচালিত হতো তখন রাষ্ট্রের যে শাসক ছিলেন তাদের নিজের ইচ্ছা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে স্বেচ্ছাচারীভাবে, না সামাজিক, না রাজনৈতিক, না অর্থনৈতিক কোনো অধিকারই তারা দিতেন না জনগণকে। তারাই বঞ্চিত হতেন। একসময় জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এর ফলে কি হয়, এই ক্ষোভ ও অসন্তোষ দেখা দিলে জনগণকে শান্ত করার জন্যে, তাদের এই অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য এক পর্যায়ে শাসক সংবিধান প্রণয়ন করেন। যেমন 1215 সালে ইংল্যান্ডের রাজা জন ম্যাগনা কার্টা নামক অধিকার সনদ স্বাক্ষরে বাধ্য হন। এটি ব্রিটিশ সংবিধানের এক উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এখনো ব্রিটিশ সংবিধানে এর স্থান দখল করে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো অনুমোদনের মাধ্যমে সংবিধান। এবার দ্বিতীয়টি দেখি, আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান তৈরির পদ্ধতিটা, সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত গণপরিষদের সদস্যদের আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান রচিত হতে পারে। মানে সংবিধান তৈরির জন্য একটা গণপরিষদ তৈরি করা হয়। এই গণপরিষদের আলাপ আলোচনার মাধ্যমে সংবিধানটা তৈরি হয়। আরেকটা জিনিস প্রিয় শিক্ষার্থীদের বলি, তোমরা একটু ভালো করে শোনো। সেটা হলো, আমাদের দেশের যে সংবিধান, মানে বাংলাদেশের যে সংবিধান, এই আলাপ আলোচনার মাধ্যমেই তৈরি হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের সংবিধান তৈরি হয়, এই সংবিধান তৈরির গণপরিষদ কর্তৃক আলাপ আলোচনার মাধ্যমে 1972 সালে এটি প্রণীত হয়। আমরা সংবিধান আরো যখন বিষয়গুলো বাংলাদেশের সংবিধান পড়ব তখন আরো পরিষ্কারভাবে ধারণা পাব। আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান শুধু বাংলাদেশেরই নয়, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্রের সংবিধানও এভাবে আলাপ আলোচনার মাধ্যমে তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার সংবিধান প্রণয়নের তৃতীয় ধাপটি দেখব, বিপ্লবের দ্বারা। বিপ্লব মানে কি? বিপ্লব মানে হচ্ছে কি, স্বৈরাচারী বিরুদ্ধে কোনো শাসক যখন জনগণের স্বার্থ কল্যাণ নিহত নয়, শাসক মানে যিনি শাসন কাজ পরিচালনা করেন, তিনি জনগণের স্বার্থে কাজ করেন না, তখন জনগণের মধ্যে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পরিবর্তন ঘটিয়ে শাসক গোষ্ঠী শাসন ক্ষমতা গ্রহণ করে এবং নতুন সংবিধান তৈরি করেন। এই ধরনের সংবিধান রাশিয়া, কিউবা, চীন, এই ধরনের সংবিধান দ্বারা এই পদ্ধতিতে সংবিধান রচিত হয়েছে। আরেকটি এবং সর্বশেষ সংবিধান প্রণয়নের পদ্ধতি হচ্ছে ক্রমবিবর্তনের মাধ্যমে। বিবর্তনের মাধ্যমে সংবিধান গড়ে উঠতে পারে। যেমন ব্রিটেনের সংবিধান ক্রমবিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে লোকাচার ও প্রথার ভিত্তিতে গড়ে উঠেছে। এই ক্ষেত্রে সংবিধান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রণয়ন করা হয় না, ধীরে ধীরে গড়ে ওঠে। তাই বলা হয় ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি, গড়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম সংবিধান প্রণয়নের পদ্ধতি। এক হচ্ছে অনুমোদনের মাধ্যমে, 2 হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে, 3 হচ্ছে বিপ্লবের দ্বারা, 4 হলো ক্রমবিবর্তনের মাধ্যমে। এখানে সংবিধান প্রণয়নের পদ্ধতি কয়টি যদি বলে তাহলে 4টি। আর যদি বলে বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে প্রণয়ন হয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে। যদি বলে যে আলাপ আলোচনার মাধ্যমে প্রণয়ন হয়েছে এমন 2টি দেশের সংবিধান
আলাপ আলোচনার মাধ্যমে সংবিধান রচিত হয়েছে এমন দুইটি দেশের নাম বলো। ভারত বাংলাদেশ হতে পারে, ভারত পাকিস্তান হতে পারে। বিপ্লবের দ্বারা কিউবা, রাশিয়া, চীন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখলাম সংবিধান প্রণয়নের পদ্ধতি। আশা করি তোমরা এই বিষয়টি পরিষ্কার বুঝেছ। এরপরেও তোমরা এই বিষয়টি যখন বইয়ের সঙ্গে আমার পড়াটি মেলাবে তখন আরো পরিষ্কার হবে এবং মনে থাকবে বা মনে রাখতে পারবে। এবার দেখি সংবিধানের শ্রেণী বিভাগ। সংবিধানের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পড়েছিলাম সংবিধানের প্রণয়নের পদ্ধতি। এবার পড়ব সংবিধানের শ্রেণী বিভাগ। প্রথমে সংবিধানকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে প্রথমত দেখে নিই। প্রথমটি কি? লেখার পদ্ধতিতে সংবিধানকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে লেখার ভিত্তিতে, দুই হচ্ছে সংশোধনের ভিত্তিতে। তাহলে সংবিধানকে প্রথমত কয় ভাগে ভাগ করা যাচ্ছে? দুই ভাগে। এক হচ্ছে লেখার ভিত্তিতে, দুই হচ্ছে সংশোধনের ভিত্তিতে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রথমে আমরা বলি যে সংবিধানকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, তাহলে সংবিধানকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। এক লেখার ভিত্তিতে, দুই হলো সংশোধনের ভিত্তিতে। এবার যদি দেখি লেখার ভিত্তিতে সংবিধানকে আবার কয় ভাগে ভাগ করা হচ্ছে, মজার ব্যাপার, এখানেও দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, লেখার ভিত্তিতে সংবিধানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এবার দেখি লিখিত সংবিধান, আরেকটি তাহলে কি হতে পারে? অলিখিত সংবিধান। তাহলে লেখার ভিত্তিতে সংবিধানকে আবার কয় ভাগে ভাগ করা হলো? দুই ভাগে। একটা লিখিত, একটা অলিখিত। এবার দেখি তো সংশোধনের ভিত্তিতে সংবিধানকে কয় ভাগে ভাগ করে? সংশোধনের ভিত্তিতে সংবিধানকে দুই ভাগে ভাগ করে। একটা হলো সুপরিবর্তনীয়, আরেকটি কি? দুষ্পরিবর্তনীয়। এখন দেখি সংবিধানকে প্রথমত দুই ভাগে ভাগ করলো। একটা লেখার ভিত্তিতে ভাগ করেছে, একটা সংশোধনের ভিত্তিতে। লেখা, লিখিত মানে কি? লেখা আছে। অলিখিত মানে কি? লেখা নাই। সংশোধনের ভিত্তিতে একটা সুপরিবর্তন, সু মানে সহজেই পরিবর্তন হয়, দুষ মানে পরিবর্তন করা যায়, তবে এটা কি? কিছু নিয়ম নীতির ভিত্তিতে। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সংবিধান ছকটি ভালোভাবে বুঝেছ। এবার আমি এতক্ষণ আমরা সংবিধানের শ্রেণী বিভাগটি ভালোভাবে বুঝেছি। এখন এক এক করে এই শ্রেণী বিভাগের বিস্তারিত জানব। দেখি আমরা শ্রেণী বিভাগগুলি আলোচনা করে দেখি। লেখার ভিত্তিতে সংবিধানের শ্রেণী বিভাগ। লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের হতে পারে, যথা ক লিখিত সংবিধান, খ অলিখিত সংবিধান। ক লিখিত সংবিধান। লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত। প্রিয় শিক্ষার্থীরা দেখো, লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে, মানে লেখা থাকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান লিখিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা কি হলো? লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় কি করে? দলিলে লেখা থাকে। আর এ ধরনের সংবিধান কোথায় কোথায় আছে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত। এবার দেখি অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো
দলিলে লিপিবদ্ধ থাকে না। এখানে বলছে অলিখিত সংবিধানের অধিকাংশ বিষয় একবারেই লেখা থাকে না এমন না, মানে বেশিরভাগ অংশ লেখা থাকে না। এ ধরনের সংবিধান প্রথা ও রীতিনীতি ভিত্তিক, চিরাচরিত নিয়ম ও আচার অনুষ্ঠানের ভিত্তিতে এই ধরনের সংবিধান গড়ে ওঠে, যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো অলিখিত সংবিধানের অধিকাংশ বিষয় কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না। এখানে বলছেন একবারেই লিপিবদ্ধ থাকে না এমন কিন্তু বলছে না, অধিকাংশ বিষয় লেখা থাকে না, তবে কিছু কিছু বিষয় লেখা থাকে। এ ধরনের সংবিধান প্রথা ও রীতিনীতি ভিত্তিক, চিরাচরিত নিয়ম ও আচার অনুষ্ঠানের ভিত্তিতে এই ধরনের সংবিধান গড়ে ওঠে, যেমন ব্রিটেনের সংবিধান অলিখিত। প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার একটু দেখে নাও। লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে। তাহলে কি বলছে? লিখিত সংবিধানের অধিকাংশ বিষয় 100%ই লেখা থাকে এমন বিষয় না, তবে অধিকাংশ লেখা থাকে। আর এখানে বলছে অধিকাংশ নিয়ম কোনো দলিলে লিপিবদ্ধ থাকে না। তাহলে অধিকাংশ যদি থাকে তাহলে এটা লিখিত হবে, আর যদি অধিকাংশ বিষয় না লেখা থাকে সেটা অলিখিত হবে। লিখিত সংবিধান আছে এরকম দেশের মধ্যে উদাহরণ হিসেবে বলা যেতে পারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি লেখার ভিত্তিতে যে সংবিধান দুই ধরনের এই বিষয়ে তোমাদের একটি স্পষ্ট ধারণা হয়েছে। তোমরা এই বিষয়টি বইয়ের সঙ্গে মিল করিয়ে নিও। এবার দেখি, তবে একথা সত্য যে কোনো সংবিধানই পুরোপুরি লিখিত বা অলিখিত নয়, কোনোটি বেশি লিখিত থাকে আবার কোনোটি কম লিখিত থাকে। যে সংবিধানে অধিকাংশ বিষয় লিখিত থাকে তাকে বলে লিখিত সংবিধান, আর যে সংবিধানের অধিকাংশ বিষয় অলিখিত থাকে তাকে অলিখিত সংবিধান বলে। তাহলে কি আমরা পরিষ্কার হলাম যে যে সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত থাকে তাকে বলে লিখিত সংবিধান, আর যে সংবিধানের অধিকাংশ বিষয় অলিখিত থাকে তাকে বলে অলিখিত সংবিধান। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি লিখিত ও অলিখিত সংবিধান কাকে বলে এবং এই ধারণাটি তোমাদের পরিষ্কার হয়েছে। এসো এবার দেখি সংশোধনের ভিত্তিতে সংবিধানকে। সংশোধনের ভিত্তিতে সংবিধানের শ্রেণীবিভাগ। সংশোধনের ভিত্তিতে সংবিধান দুই ধরনের হতে পারে, যথা 1. ক. সুপরিবর্তনীয় সংবিধান, ক হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। ক. সুপরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধানের কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায়। তাহলে কি বলছে? সুপরিবর্তনীয় সংবিধানের কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায়। এক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে কোনো জটিলতার প্রয়োজন হয় না। কি বলল? এক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে কোনো জটিলতার প্রয়োজন হয় না। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইনসভা এর যে কোনো অংশ সংশোধন করতে পারে। ব্রিটিশ সংবিধান সুপরিবর্তনীয় সংবিধানের। তাহলে কি হলো? সুপরিবর্তনীয় সংবিধান কোনো ধারা সহজে পরিবর্তন ও সংশোধন করা যায়। এক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে কোনো জটিলতার প্রয়োজন হয় না। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এরকম কোনো নির্দিষ্ট নেই যে সংখ্যা আইনসভার কত শতাংশ লোক
উপস্থিত থাকলে তবেই আইনটি পাশ হবে বা সংশোধন হবে এমন না, এর যে কোনো অংশ সংশোধন করতে পারে। ব্রিটিশ সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে বুঝেছ। মানে যে সংবিধান সহজে, এর জন্য কোনো জটিল কোনো পদ্ধতির প্রয়োজন হয় না, সহজে পরিবর্তন করা যায়, সংশোধন করা যায়, কোনো আইনসভার কোনো সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় না। এবার দেখি দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে। প্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে। সুপরিবর্তনীয় সংবিধানের কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না। একটা বিষয় লক্ষ্য করলে তোমরা বুঝে যাবে, সুপরিবর্তনীয় সংবিধানের সহজেই কোনো ধারা পরিবর্তন ও সংশোধন করা যায়, কিন্তু দুষ্পরিবর্তনের সহজে পরিবর্তন হয় না এমন না, কিন্তু সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না। এক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয়। এটা সংশোধন করা যায়, এক্ষেত্রে কি করতে হয়? সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে জটিল পদ্ধতির আশ্রয় নিতে হয়। পদ্ধতিটা কেমন দেখো। সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় এ ধরনের সংবিধান পরিবর্তন করা যায় না। আইনসভার সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই হবে না, প্রয়োজন হয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, সম্মেলন ও ভোটাভুটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয়। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংবিধানও কিন্তু দুষ্পরিবর্তনীয়। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যেসব সংবিধানগুলি লিখিত, বেশিরভাগই সেসব সংবিধানগুলো দুষ্পরিবর্তনীয়, আর যেসব সংবিধানগুলি অলিখিত সেসব সংবিধানগুলি সুপরিবর্তনীয়। এই বিষয়গুলোর একটু যদি তোমরা মনে রাখো, তাহলে অবজেক্টিভ প্রশ্ন আসলে কিংবা জ্ঞানমূলক প্রশ্ন আসলে তোমাদের খুব সহজেই উত্তর দিতে পারবে। বেশিরভাগ লিখিত সংবিধানই দুষ্পরিবর্তনীয়, বেশিরভাগ অলিখিত সংবিধানই সুপরিবর্তনীয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা এতক্ষণ সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের বিষয়বস্তু বলে দেখেছ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এতক্ষণ তোমরা যে সংবিধান প্রণয়নের পদ্ধতি, সংবিধান কাকে বলে, সংবিধান প্রণয়নের পদ্ধতি, সংবিধানের শ্রেণী বিভাগ সম্পর্কে যা দেখলে এবং শুনলে, তাতে আমার ধারণা হয়েছে যে তোমরা এটা পরিষ্কারভাবে বুঝেছো। যদি কোনো বিষয় না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখো। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা এটির সঙ্গে তোমাদের নবম ও দশম শ্রেণীর যে পরিণতি ও নাগরিকতা বইয়ের পঞ্চম অধ্যায়ে সংবিধানের যে অংশটি পড়িয়েছি, সে বিষয়টির সঙ্গে যদি তোমরা মিল করো, আশা করছি তোমাদের সকল প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে। তারপরও যদি কোনো জটিল মনে হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি সংবিধানের শ্রেণী বিভাগের ওইখানে একটি ছক দেখিয়েছিলাম। আশা করি ছকটি তোমরা খুব পরিষ্কারভাবে বুঝেছ এবং এই ছকটি ব্যাখ্যা করে সুন্দরভাবে অঙ্কন করে লিখে কমেন্ট বক্সে অবশ্যই দিবে। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সংবিধান ও সংবিধানের শ্রেণী বিভাগের এই ক্লাসটিতে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে বসে থাকার জন্য, দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।